আসসালামু আলাইকুম। টুডে বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপির পৃষ্ঠপোষকতায় নতুন জোটের নেতৃত্বে শাকিনুর। ভাস্কর্য বিরোধী বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন তথ্যমন্ত্রী। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর। ভাষান্তরে সরালো রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে হবে। বায়তুল মোকাররমের সামনে ভাস্কর্য বিরোধীদের মিছিলে লাঠিচার্জ। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা উড়ালেও চীন। বাইডেনের প্রস্তাবে সম্মতি জানালো ফাউচি। প্রকাশ্যে ভ্যাকসিন নেবেন ওবামা, বুশ, ক্লিন্টন। যুক্তরাষ্ট্রকে বিনা শর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে বলল ইরান। দায়িত্ব নিয়ে আমেরিকানদের যে অনুরোধটি করবেন বাইডেন। গোয়েন্দা প্রধান সিরিয়ার কাজ করছেন মোসাদের হয়ে। ইরান রাসায়নিক অস্ত্র প্রয়োগ করবে প্রতিবেশীদের উপর। ট্রাম্প বিদায় নেওয়ার আগে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা। এখন বিস্তারিত। বর্তমানে আলাদা সংগঠনের নেতৃত্ব দিলেও বিএনপির পৃষ্ঠপোষকতায় নতুন জোট করার চিন্তা ভাবনা করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর। সম্ভাব্য ওই জোটে মৌলানা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ আরও কয়েকজন ব্যক্তি ও সংগঠনের নামও আলোচনায় রয়েছে। জানা গেছে চূড়ান্তভাবে দল করার আগে যৌথভাবে কর্মসূচি পালন করবেন তারা। এর মধ্যে গত 28শে নভেম্বর জাতীয় শহীদ মিনারে মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে কেন্দ্র করে তারা একটি যৌথ সমাবেশ করেছেন। সেই সমাবেশে মৌলানা ভাসানী অনুসারী পরিষদ, সংহতি আন্দোলন, ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ ও রাষ্ট্রচিন্তা একসঙ্গে অংশ নেয়। তবে সংহতির আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির দাবি, তারা মূলত দেশের স্বার্থে বৃহৎ আন্দোলন সংগ্রাম কিভাবে চালিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করছেন। এখনো জোট গঠনের কোনো সিদ্ধান্ত হয়নি। প্রক্রিয়ার সঙ্গে নতুন নেতারা বলছেন, পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ ও রাজপথে কর্মসূচি নির্ভর এবং আরও নিরীক্ষার ভেতর দিয়ে যাবে। সেদিক থেকে সমমনা অপরাপর কোনো দল যুক্ত হলে উদ্যোগটি জোটগত রূপ নিতে পারে। অন্য একটি সূত্রের দাবি, নুরুল হক নূরের নেতৃত্বাধীন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এরই মধ্যে গণসংহতি আন্দোলনের সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দায়িত্বশীল নেতারা বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপি এখন আন্দোলনের ডাক দিয়ে নেতাকর্মীদের রাস্তায় নামাতে পারছে না। আমাদের এত শক্তিশালী ছাত্র দল ছিল, তাদের রাস্তায় নামানো যাচ্ছে না। কেন বিএনপি তাদের নামাতে পারল না, আসলে আমিও জানি না। সার্বিক ও সামগ্রিক দুর্বলতা থাকার কারণে আমরা সফলতার মুখ দেখছি না। সূত্রের দাবি, বিএনপি তাদের নেতাকর্মীদের মাঠে নামাতে না পারায় প্ল্যান বি হিসেবে বিভিন্ন দলের তরুণ নেতাকর্মীদের নিজেদের বাগে নিয়ে আসতে চাইছে। তাই অনেকটা পরিকল্পনা করে নতুন নতুন জোট তৈরির পৃষ্ঠপোষকতা করছে। এদিকে ভাস্কর্য বিরোধী বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাদের কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বক্তব্য বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বিএনপি অনুমতি ছাড়া সমাবেশ করতে চায়। আর ভাস্কর্যের বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছেন তাদের কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে। তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা অনুমতি না পাওয়ার কারণে বহু সমাবেশ করতে পারিনি, সেজন্য আমাদের রাস্তার প্রতিবাদ করতে হয়েছে। তিনি আরো বলেন, আসলে তারা বিনা অনুমতিতে গত কিছুদিন ধরে হঠাৎ করে সমাবেশ আয়োজন করছিল। আর আমরা দেখেছি তাদের উদ্দেশ্য হচ্ছে হঠাৎ চোরাগোপ্তা মিছিল বের করে গাড়ি ভাঙচুর করা। অনুমতি নিয়ে তো সেটা করতে একটু অসুবিধা হয়। ডক্টর হাসান বলেন, 21শে আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যখন মুক্তাঙ্গনের অনুমতি চাওয়া হয়েছিল তখন তা দেওয়া হয়নি, কারণ মুক্তাঙ্গনের আশেপাশে বিল্ডিং নেই। বিল্ডিং এর উপর থেকে বোমা মারা বা গ্রেনেড ছোড়ার কোনো সুযোগ ছিল না, তাই মুক্তাঙ্গনে অনুমতি দেয়নি।
দেশে ভাস্কর্য নিয়ে অহেতুক একটি বিতর্ক সৃষ্টি অপচেষ্টা চালানোর ইচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, উপমহাদেশে ইংরেজরা আসার পর কেউ কেউ ইংরেজি শিক্ষা হারাম বলে ফতোয়া দিয়েছিল। টেলিভিশন চালু হলে তা দেখা হারাম এবং হজে যাওয়ার জন্য ছবি তোলা হারাম বলে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় ফতোয়া দেওয়া হলো যে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই কাফের। সেই ধারাবাহিকতাকেই তাদের প্রেতাত্মার কিন্তু এখন ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক আগে থেকে বহু নেতা, কবি এবং সাহিত্যিকের ভাস্কর্য আছে, তখন কেউ কিছু বলে নাই। হঠাৎ করে এই প্রশ্ন আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইসলাম একটি শান্তি ধর্ম, এর অপব্যাখ্যা করে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে ডক্টর হাসান। তিনি বলেন, যারা এতদিন ধরে স্বাধীনতা বিরোধীদের লালন করছে, পোষণ করছে, স্বাধীনতা বিরোধীদের দিয়ে রাজনীতি করে, তারাই এর পেছনে ইন্ধন দিচ্ছে। সুতরাং আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ উপকমিটির সম্পাদক সুজিত রায় নন্দী সভাপতিত্ব করেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্যনিষ্ঠার পাশাপাশি পতাকার মর্যাদা রক্ষা এবং দেশমাতৃকতার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে হবে। কক্সবাজারের রামু 10 পদাতিক ডিভিশন সেনাবাহিনী নবগঠিত 4টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এর আগে অনুষ্ঠানস্থলে সেনাবাহিনী প্রধান উপস্থিত হলে 10 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী তাকে অভ্যর্থনা জানান। তারপর প্যারেড কমান্ডার মেজর রিফাত উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি সম্মিলিত চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে জেনারেল সালাম প্রদান করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর স্টেশন সদর দফতর, রামু স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি রামু, CMH রামু এবং 10 ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। উল্লেখ্য, 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার অঞ্চলে 4টি ইউনিটের নবযাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী উন্নয়ন রূপকল্প ফোর্সের গোল 2030-এর বাস্তবায়নের পদে আরেকটি মাইলফলক সংযোজিত হলো। এই ডিভিশন সব প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তা এবং ত্রাণ বিতরণের দায়িত্বে সফলভাবে নিয়োজিত রয়েছে। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর করার বিচক্ষণ ও দৃঢ় পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। শুক্রবার ভাষান্তরে সফলভাবে রোহিঙ্গাদের প্রথম ব্যাচ স্থানান্তরের পর মন্ত্রী বলেন, বিশ্ব নেতৃত্ব এবং জাতিসংঘের সংস্থাগুলো মিয়ানমারের নিপীড়িত জনগণের জন্য কার্যকর কোনো পদক্ষেপ না নিলেও তারা বারবার বিবৃতি দিচ্ছে, তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তাদের স্থানান্তর বা তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে কেউই এগিয়ে আসেননি। তিনি বলেন, কুতুপালংয়ের উপচে পড়া জনাকীর্ণ পার্বত্য অঞ্চলে ভূমিধস এবং অন্যান্য অপ্রীতিকর ঘটনার ফলে মৃত্যু এবং দুর্ঘটনা এড়াতে এবং আরও উন্নত জীবনমানের ব্যবস্থা করতে পর্যায়ক্রমে রোহিঙ্গাদের স্থানান্তর করা হচ্ছে। তাছাড়া সেখানে মাদক ব্যবসার প্রসার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা শিবির বা ভাষান্তরের সুবিধা নিয়ে উচ্চস্বরে কথা বলছে, কিন্তু রোহিঙ্গাদের নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজে দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমারের কাছে যাওয়ার সাহস বা আন্তরিকতা কারণ নেই। তিনি বলেন, গত 3 বছরে মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘন সত্ত্বেও দেশটিতে ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, চীন, জাপান, যুক্তরাজ্যের বাণিজ্য এবং বিনিয়োগ বহুগুণ বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর কোনোটি মিয়ানমারের প্রচুর পরিমাণে বিনিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে না, ঠিক যেমনটি করেছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদীদের ক্ষেত্রে। বাস্তবতা হলো, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে তৈরি করেছে এবং তারাই কেবল এর সমাধান করতে পারে বলে উল্লেখ করেন ডক্টর মোমেন। যত দ্রুত সম্ভব এর সংকট সমাধানের জন্য অর্থবহ উপায়ে মিয়ানমারের কাছে যাওয়ার জন্য নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করতে বিশ্বের সমস্ত আন্তর্জাতিক সংস্থা এবং গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, কক্সবাজার কোম্পানিগুলোতে নানান ঝুঁকি এড়াতে সরকার পর্যায়ক্রমে 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রেক্ষিতে শুক্রবার প্রথম পর্যায়ে স্বেচ্ছায় যেতে আগ্রহী এমন নারী, পুরুষ, শিশু মিলিয়ে মোট 1642 জন রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করা হয়েছে।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনকেই অগ্রাধিকার দেবে বাংলাদেশ সরকার। একটি অংশকে ভাষান্তরে স্থানান্তর করা হলেও তাদের অবশ্যই মিয়ানমারে ফিরতে হবে। অস্থায়ীভাবে আশ্রয়প্রাপ্ত মিয়ানমার নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, তবে তাদের নিজ দেশে ফিরে যাওয়াটাই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। কক্সবাজার থেকে ভাষান্তরে ১৬০০-র বেশি রোহিঙ্গাকে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার দিনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের প্রথম দল শুক্রবার ভাষান্তরে পৌঁছেছে। যারা স্বেচ্ছায় সেখানে যেতে চেয়েছে তাদেরই পাঠানো হয়েছে। এ চরে ১ লাখ রোহিঙ্গাকে পাঠানো হবে। সেখানে নেওয়ার আগে তাদের কমিউনিটি নেতার জায়গাটি পরিদর্শন করবেন। এনজিও গণমাধ্যমের কর্মীরা ভাষান্তর পরিদর্শন করেছেন। ওই জায়গাটি এখন পুরোপুরি সুরক্ষিত। রোহিঙ্গাদের জন্য সরকারের পক্ষ থেকে ভাষান্তরে বাসস্থান, খাদ্য, চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন সংস্থাও ২২টি এনজিও সহায়তা দেবে। মন্ত্রণালয় আরও জানায়, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাদের অবশ্যই ফিরতে হবে। আমরা সবাইকে বাংলাদেশ সরকারের প্রকৃত প্রচেষ্টাকে দুর্বল বা ভুল ব্যাখ্যা না করার জন্য সর্বাত্মক সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছে। মানবতা সংস্থাগুলোর প্রতি আহ্বান থাকবে, তারা যেন রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ এবং মর্যাদার সঙ্গে মিয়ানমার ফেরার লক্ষ্যে রাখাইনের অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখে। মন্ত্রণালয় জানায়, ভাষান্তরে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। এখানে মিঠা পানি, সুন্দর হ্রদ, অবকাঠামো, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ, কৃষিজমি, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 2টি হাসপাতাল, 4টি কমিউনিটি ক্লিনিক, মসজিদ, টেলিযোগাযোগ পরিষদ, বিনোদন প্রশিক্ষণ কেন্দ্র, খোলামেলার ও খেলার মাঠ রয়েছে। মহিলা পুলিশ সদস্য সহ পুলিশ মোতায়েন করে দ্বীপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া এলাকাটি পুরোপুরি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এদিকে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের সামনে থেকে বের করা ভাস্কর্য মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এরপর মিছিল ছত্রভঙ্গ করা হয়। এখনো ওই এলাকায় বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। শুক্রবার দুপুরে আয়োজিত মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, সভা সমাবেশ নিষিদ্ধ। এই বিষয়ে আমরা আগে থেকেই অ্যালার্ট করেছিলাম। হঠাৎ করে একদল হুজুর বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে যাচ্ছিল। আমরা পল্টনে ব্যারিকেড দিয়েছিলাম, তারা সেটা ভেঙে ফেলে। এরপর আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এদিকে প্রথম দেশ হিসেবে যাদের মাটিতে যুক্তরাষ্ট্র পতাকা ওড়ানোর 50 বছরের বেশি সময় পর দ্বিতীয় দেশ হিসেবে সেই কৃতিত্ব দেখালো চীন। শুক্রবার দেশটির মহাকাশ সংস্থা একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, পৃথিবীর একমাত্র উপগ্রহর বিরান মাটিতে ওড়ানো হয়েছে 5 তারকা খচিত লাল রঙের চীনা পতাকা। সংবাদ মাধ্যমের বিবিসি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করতে পাঠানো চীনের একটি চন্দ্রযান সম্প্রতি সফলভাবে সেখানে অবতরণ করেছে। চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গত মঙ্গলবার অবতরণ করা চন্দ্রযানটি প্রায় 2 কিলোমিটার নমুনা সংগ্রহ করে আবারও পৃথিবীতে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। চ্যাং 5 নামের মহাকাশ যানটি নমুনা সংগ্রহ শেষে ফিরে আসার সময় বৃহস্পতিবার চাঁদের মাটিতে চীনের পতাকা ওড়ানোর ছবিটি ধারণ করেছে বলে জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থা সিএনএসএ। 1969 সালে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর অ্যাপোলো 11 অভিযানের সময় সেখানে নিজেদের পতাকা উড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। 1972 সালে পর্যন্ত চালানোর পরে 5টি অভিযানে চাঁদে ওড়ানো হয় মার্কিন পতাকা। 2012 সালে স্যাটেলাইট ছবির বরাদ্দে মার্কিন মহাকাশ সংস্থা জানান, নাসা জানায় যুক্তরাষ্ট্রের 5টি পতাকা কখনো চাঁদে দাঁড়িয়েছিল। তবে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দাঁড়িয়ে থাকলেও সূর্যের তাপে মার্কিন পতাকার রং জ্বলে যেতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নিজের প্রশাসনের প্রধান সংস্থা উপদেষ্টা হিসেবে শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচিকে নিয়োগের প্রস্তাব জানালে তাতে সম্মতি জানিয়েছেন ফাউচি জানিয়েছেন, তিনি এ প্রস্তাব পাওয়া মাত্রই এতে হ্যাঁ বলে দিয়েছেন। তিনি বলেন, অবশ্যই আমি যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়ে হ্যাঁ বলে দিয়েছি। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। দ্য হিলের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ফাউচি। বাইডেন নিজেও তাকে তার কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। করোনা ভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আবির্ভূত হওয়া ফাউচি বৃহস্পতিবার বাইডেন ও তার দলের সঙ্গে করোনা ভাইরাস মোকাবেলার প্রস্তুতি নিয়ে কথা বলছেন। ফাউচি বলেন, আমি খুব আনন্দিত যে টিকা কর্মসূচি সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রথম বৈঠকে বসেছি।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ফাউচি গত কয়েকটি প্রশাসনে যে দায়িত্ব পালন করেছে আমি তাকে ঠিক সেই দায়িত্বেই যেতে বলছি। একই সঙ্গে আমি তাকে আমার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হতে হবে এবং আমার কোভিড দলে যোগ দিতে অনুরোধ করছি। ডাক্তার ফাউচি নিরাপদ বললেন তিনি নিজে জনসম্মুখে খুশি মনে কোভিড-19 এর টিকা নিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে এটা জানানো প্রয়োজন যে টিকা গ্রহণ নিরাপদ। এদিকে জনগণের আস্থা স্থাপনে ও উৎসাহ দিতে প্রকাশ্যে টিকা নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক 3 প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন। মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক এই 3 প্রেসিডেন্ট মনে করছেন টেলিভিশন বা ক্যামেরার সামনে করোনা ভ্যাকসিন নিলে জনগণের মনে থাকা ভয় কেটে যাবে। এছাড়া ভ্যাকসিন নিতে উৎসাহী হবে তারা। জর্জ ডব্লিউ বুশের চিফ অফ স্টাফ ফ্রেডি ফ্রড বলেছেন, ভ্যাকসিনের প্রচারণা চালানোর ব্যাপারে কোনো সহায়তা করার আছে কিনা এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি ও হোয়াইট হাউসের করোনা মোকাবেলায় সমন্বয় ডক্টর ডেবারোহ বিক্সের সঙ্গে কথা বলেছেন বুশ। অন্যদিকে বিল ক্লিন্টনের প্রেস সেক্রেটারি অ্যাঞ্জেল ইউরেনো বলেছেন, বিল ক্লিন্টনও জনসচেতনতা বাড়াতে এই টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। অ্যাঞ্জেল ইউরেনো বলেন, আওতার মধ্যে আসামাত্র অবশ্যই টিকা নেবেন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তার যে টিকায় অনুমোদন দিত না কেন, অগ্রাধিকার ভিত্তিতে তিনি সেটাই নেবেন। তিনি প্রকাশ্যে এটা নিতে চান যদি তাতে মার্কিন জনগণকে উদ্বুদ্ধ করতে সহায়তা হয় এজন্য। এদিকে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, ডক্টর অ্যান্থনি ফাউচি যদি তাকে বলেন করোনা ভাইরাসের ভ্যাকসিন নিরাপদ, তাহলে তিনি সেটা বিশ্বাস করেন। মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, যখন কম ঝুঁকিতে থাকা মানুষের জন্য টিকা উন্মুক্ত করা হবে তখন আমি সেটা নেব। মানুষ যাতে বিশ্বাস করে আমি বিজ্ঞানে বিশ্বাসী, সে কারণে হয়তো সেটা টেলিভিশন বা ক্যামেরার সামনে নেব। করোনা ভাইরাসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মৃত্যু ও আক্রান্ত উভয় ক্ষেত্রে শীর্ষে রয়েছে দেশটি। সম্প্রতি দেশটির 2 ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্ন করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন, যা বেশ কার্যকর বলে দাবি প্রতিষ্ঠান দুইটির। তবে এটি নেওয়ার ব্যাপারে জনগণের মনে সংশয় তৈরি হয়েছে। এক জরিপে দেখা গেছে 1/3 মার্কিন করোনা ভ্যাকসিন নিতে আগ্রহী নয়, কিন্তু প্রতিষ্ঠান দুটি জানিয়েছে তাদের ভ্যাকসিন 95% কার্যকর। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জাফির বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনা শর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইরানে এই সমঝোতার ব্যাপারে নিজেদের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। বৃহস্পতিবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধ্যপ্রাচ্য সংলাপে অংশগ্রহণ করে আরো বলেন, ইরান যেসব বিষয়ে আলোচনা করে একবার সমঝোতায় পৌঁছেছে সেসব বিষয়ে আর কোনো আলোচনা করবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পরমাণু সমঝোতার তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে এবং কোনো পূর্বশর্ত আরোপ করার অবস্থায় যুক্তরাষ্ট্র নেই। জারিফ বলেন, পশ্চিমা দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে ইরান সরকার সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া আইন বাস্তবায়ন করবে। এই আইনে বলা হয়েছে, পরমাণু সমঝোতার ওপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করলে ইরান স্বেচ্ছায় পরমাণু অস্ত্র বিতরণ রোধ চুক্তি বা এনপিটি সম্পৃক্ত প্রোটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের কথিত প্রভাব রোধ করার যে জিগির পশ্চিমা দেশগুলো তুলেছে সে সম্পর্কে জারিফ বলেন, পরমাণু সমঝোতার আলোচনার অপর পক্ষগুলো সে সময় এই দুটি বিষয় অন্তর্ভুক্ত করতে চায়নি, কারণ তারা এই অঞ্চলে তাদের অশুভ তৎপরতা বন্ধ করতে রাজি ছিল না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম দেশগুলোর মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে $10,000 কোটি বেশি মূল্যের অস্ত্র বিক্রি করেছে এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়েছে। এদিকে জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দেশটি করোনা ভাইরাসের সঙ্গে শুরু থেকে লড়াই করছে, তাই তো বাইডেন একটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যেদিন দায়িত্ব নেবেন সেদিন থেকে পরবর্তী 100 দিন সকলকে মাস্ক পরার অনুরোধ করবেন, যাতে করে এই ভাইরাসের সংক্রমণ রোখা যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সংবাদ মাধ্যমে তার এই অনুরোধ রাখলে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। শুধু তাই নয়, সকল সরকারি অফিস আদালতে তিনি মাস্ক পরা বাধ্যতামূলক করবেন। বাইডেন বলেছেন, যেদিন আমি দায়িত্ব নিব সেদিনই আমি সকল নাগরিকদের অনুরোধ করব টানা 100 দিন মাস্ক পরার। কেবল 100 দিনের জন্য মাস্ক, চিরদিনের জন্য নয়।
100 দিন কেবল। আমি মনে করি এটা সবাই মানলে করোনা সংক্রমণের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য হ্রাস দেখতে পাবো। আর এটা যদি টিকাদানের সঙ্গে করা যায় তাহলে আশা করা যায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে। তিনি আরো বলেন, পাশাপাশি আমি সব সরকারি অফিস আদালতে মাস্ক পরা বাধ্যতামূলক করার আদেশ দিব। সকলকে মাস্ক পরতে হবে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত 1,40,00,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, মারা গেছে 2,75,000। এদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সিরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল হালাবি ইসরায়েলের অনুরোধে আশ্রয় পেলেন অস্ট্রেলিয়ায়। তিনি 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের শহর রাক্কার গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে রাক্কায় গণহত্যা চালিয়ে মানবাধিকার অপরাধ করায় ফ্রান্স তাকে আশ্রয় দেয়নি। আল হালাবির বিরুদ্ধে 2013 সালে রাক্কায় যুদ্ধাপরাধের বড় ধরনের অভিযোগ ওঠার পরই তিনি পরের বছর 2014 সালে ফ্রান্সে পালিয়ে যান। সেখানে আশ্রয় চাইলে তার বিরুদ্ধে মানবাধিকার গুরুতর অপরাধের অভিযোগ থাকায় ফ্রান্স সরকার তা প্রত্যাখ্যান করে। পরে ইসরায়েলের প্রচেষ্টায় 2015 সালে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পান মোসাদের অনুচর আল হালাবি। আল হালাবি অবশ্য বারবারই তার বিরুদ্ধে আনীত যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন। এদিকে ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারলে প্রতিবেশী দেশগুলোর উপর তা প্রয়োগ করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্টেফেন মানুচিন। তিনি বলেন ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে যাবে আমেরিকা। তিনি বলেন ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারলে তা প্রয়োগ করবে প্রতিবেশী দেশগুলোর উপর। এদিকে বিদায় নেওয়ার আগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ইরানের একটি কোম্পানি ও তার পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবনী গবেষণা বিষয়ক সংস্থা সেদাপের সঙ্গে সহযোগিতা করার দায়ে শহীদ মেইসামি কমপ্লেক্স নামক কোম্পানি ও তার পরিচালক মেহরান বাবরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই কোম্পানি বেসামরিক কাজে রাসায়নিক কর্মসূচি নিয়ে তৎপরতা চালায়। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সেদাপের সঙ্গে শহীদ মেইসামি কমপ্লেক্স যৌথভাবে যে রাসায়নিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার মাধ্যমে রাসায়নিক অস্ত্র তৈরি করা সম্ভব। এর আগে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হওয়ার পর নিজের পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শন বন্ধ করতে উদ্যোগ নিয়েছে দেশটি। বুধবার পার্লামেন্ট অনুমোদন হওয়ার নতুন আইনের অধীন অস্ত্রের ধাপে জ্বালানিতে নিয়ে যেতে দেশটি তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতি পঙ্গু করে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা যদি মাস 2 মধ্যে তুলে না নেওয়া হয় তবে নতুন আইন অনুসারে সরকার 20% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। 6 বিশ্ব শক্তির সঙ্গে 2015 সালের চুক্তি অনুসারে 3.67% বেশি সমৃদ্ধকরণ না করতে সম্মত হয়েছিল ইরান। তবে নতুন আইন বাস্তবায়নের বিরোধিতার কথা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শুক্রবার রাজধানী তেহরানের বাইরের একটি সড়কে রহস্যজনক হামলার শিকার হয় নিহত এক বিজ্ঞানী মহসিন ফাখরিজাদের। এদিকে বিদায় নেওয়ার আগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ইরানের একটি কোম্পানি ও তার পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবনী গবেষণা বিষয়ক সংস্থা সেদাপের সঙ্গে সহযোগিতা করার দায়ে শহীদ মেইসামি কমপ্লেক্স নামক কোম্পানি ও তার পরিচালক মেহরাবি বার্মির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কোম্পানি বেসামরিক কাজে রাসায়নিক কর্মসূচি নিয়ে তৎপরতা চালায়। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সেদাপের সঙ্গে শহীদ মেইসামি কমপ্লেক্স যৌথভাবে যে রাসায়নিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার মাধ্যমে রাসায়নিক অস্ত্র তৈরি করা সম্ভব। অর্থমন্ত্রী স্টিভ মানুচিন বলেছেন, ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির যে কোনো প্রচেষ্টায় বিরোধিতা করে যাবে আমেরিকা। তিনি দাবি করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারলে তা প্রয়োগ করবে প্রতিবেশী দেশগুলোর ওপর। প্রসঙ্গত শুক্রবার সেদাপের প্রধান ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে সন্ত্রাসী হামলায় নিহত হন। এক জোড়া নুপুরে তছনছ 5টি সংসার। সিনেমার কাহিনীকেও হার মানালো এক জোড়া নুপুর। বন্ধকি নুপুর ছাড়াতে ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রথমে অটোরিকশা ভাড়া, এরপর অটো চালককে হত্যা। এখানেই শেষ নয়, হত্যাকাণ্ড ঢাকতে কতই না ছলচাতুরি। তবে শেষ রক্ষা হয়নি ঘাতকদের। তারা এখন কারাগারে। মাত্র কয়েক হাজার টাকার নুপুরের জন্য তছনছ হয়ে গেল 5টি সংসার। 25শে নভেম্বর রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
এলাকার আমবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া নগরীর মাসকান্দা এলাকার বাসিন্দা। মূলত অটোরিকশার জন্যই তাকে হত্যা করা হয়। এই ঘটনায় ২৬শে নভেম্বর রাতে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী জোহরা খাতুন। মামলার পরদিন রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন আলমগীর হোসেন, বাতেন মিয়া, লিটন মিয়া ও শুক্কুর আলী। তারা সবাই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন বলেন, ২৮শে নভেম্বর রাত ৯টার দিকে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দেন আলমগীর ও বাতেন। জবানবন্দিতে তারা অটোচালক দুলাল মিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন। পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়। তবে গ্রেফতার লিটন মিয়া ও শুক্কুর আলী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার না করায় তাদের রিমান্ড চাওয়া হয়। তিনি আরও বলেন, আলমগীর ও বাতেন দুই বন্ধু। তারা একসঙ্গে বিভিন্ন অপরাধমূলক কাজ ও নেশা করতেন। নেশার টাকার জন্যই স্ত্রীর পায়ের নুপুর ৭,০০০ টাকায় বন্ধক দেন আলমগীর। পরে তিনি বন্ধক ছাড়াতে পারেননি। স্ত্রীর নুপুর বন্ধক থেকে ছাড়াতেই আলমগীর ও বাতেন অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাত ৮টার দিকে মাসকান্দা থেকে যাত্রী বেশে কয়েকজন দুলালকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় ভাড়ায় নিয়ে যান। আমবাগান এলাকায় যাওয়া মাত্রই নিজের কাছে থাকা চিকন রশি দিয়ে দুলালের গলায় পেঁচিয়ে ধরেন বাতেন। এ সময় আলমগীরের হাতে থাকা ছুরি দিয়ে দুলালের পিঠে আঘাত করেন এবং অটো থেকে তাকে ফেলে দেন। পরে তাকে অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যান। রাত ১০:৩০টার দিকে আমবাগান এলাকার বাসিন্দারা দুলাল মিয়াকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলমগীর ও বাতেনের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি, ছুরি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে টুইটারে নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করা হতে পারে। বৃহস্পতিবার ৩ ডিসেম্বর টুইটারের একজন মুখপাত্র ফোর্বস ম্যাগাজিনকে একথা জানিয়েছেন। অভিযোগ রয়েছে, ট্রাম্প টুইটারে করোনা ভাইরাস নিয়ে লাগাতার ষড়যন্ত্র তত্ত্ব এবং নির্বাচনে জালিয়াতি সম্পর্কে মিথ্যা দাবি প্রচার করছে, যেগুলো দেশটির নির্বাচনী কর্মকর্তা এবং বিচার বিভাগের নির্বাচন কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছেন, যে কারণে টুইটারকে সত্যতা যাচাই করতে এবং নির্দিষ্ট টুইটের উপর সতর্কতার লেবেল লাগাতে বাধ্য করেছে। তবে টুইটারের ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় পড়ায় এতদিন ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, যেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য শাসকরা পড়ে থাকেন। এর মধ্যে যাদের যথেষ্ট সংবাদ মূল্য আছে তারা টুইটারের কিছু নিয়ম ভঙ্গ করলেও ব্যবস্থা নেওয়া হয় না। সেই সুবিধাই ভোগ করে আসছেন ট্রাম্প। যদিও গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু টুইটে সতর্কতা চিহ্ন যোগ করে গোপন করে রাখে টুইটার। সতর্কতা পড়ার পর আগ্রহীরা চাইলে ক্লিক করে সেসব পোস্ট দেখতে পেতেন, কিন্তু তাতেও ট্রাম্পকে থামানো যাচ্ছে না। টুইটারের ওই মুখপাত্র ফোর্বসকে বলেন, জানুয়ারির ২০ তারিখের পর থেকে ট্রাম্প আর ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় পড়বেন না। সাধারণ নাগরিকের মতোই তাকে টুইটারের বিধিমালা মেনে চলতে হবে। মুখপাত্রের ওই কথার মানে ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগের পর ওইসব বিধিমালা না মানলে তাকে মারাত্মক সব শাস্তি দেওয়া হবে। এরপর এক পর্যায়ে তাকে নিষিদ্ধ করা হতে পারে। উল্লেখ্য, নিয়মিত পোস্ট করার কারণে টুইটারে খুব জনপ্রিয় ট্রাম্প টুইটারে তাকে ৮,৮৭,০০,০০০ ব্যবহারকারী অনুসরণ করে। এদিকে রেস্টুরেন্টের মেনুতে যোগ হলো কৃত্রিম মাংস, হাতের নাগালে দাম থাকছে। জি বন্ধুরা, মুরগির মাংস এবার তৈরি করছেন বিজ্ঞানীরা। ল্যাবে তৈরি হচ্ছে আসল মুরগির মতোই মাংস, যা খেতে পারবে পুরো বিশ্ববাসী।
আমেরিকার এক সংস্থা তাদের গবেষণাগারে কৃত্রিম মাংস তৈরি করেছে, যা এরই মধ্যে সাড়া ফেলেছে পুরো বিশ্বে। সিঙ্গাপুরের একাধিক রেস্তোরাঁর মেনুতে যোগ করা হয়েছে কৃত্রিম এই মাংস। ভবিষ্যতে বিশ্বজুড়ে এই কৃত্রিম মাংসের চাহিদা বাড়বে বলে মনে করছে গবেষকরা। আমেরিকার স্টার্ট আপ সংস্থা উই জাস্ট এর উদ্যোগেই কৃত্রিম মাংস তৈরি হচ্ছে। তারা মুরগির শরীর থেকে কোষ সংগ্রহ করে আপাতত কৃত্রিম মুরগির মাংসই তৈরি করছে। প্রথমে সন্দেহ প্রকাশ করা হয়েছিল অনেকেই তাদের এই পদক্ষেপ নিয়ে, তবে সিঙ্গাপুরের খাদ্য নিয়ন্ত্রণ সংস্থা সম্প্রতি পরীক্ষা করে দেখে সেই কৃত্রিম মাংসে ছাড়পত্র দিয়েছে। এ সংস্থার সিইও জর্জ স্ট্রেটিকের মতে, এই কৃত্রিম মাংস বিশ্ব খাদ্য বাজারে যুগান্তকারী পরিবর্তন আনবে। অন্যদিকে প্রাণী হত্যাও হবে বন্ধ। আগামী দিনে বিশ্বের সর্বত্র এই প্রক্রিয়ায় তৈরি মাংস সদারর পাবে বলে আশা তার। বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করছেন মাংসের যোগান বাড়াতে গিয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাদের দাবি, মাংসের চাহিদা মেটাতে আলাদা করে পশু পালনও হচ্ছে। তাদের বর্জ্য থেকে গ্রিনহাউস গ্যাস মিথেন আরও বাড়ছে। গাছ কেটে পশুচারণের ব্যবস্থা করতে গিয়ে বন উজাড় করা হচ্ছে। উই জাস্ট নামক সংস্থাটি বলেছেন, তাদের তৈরি মাংস গোটা বিশ্বকে পথ দেখাবে। আপাতত কৃত্রিম উপায়ে শুধু মুরগির মাংস তৈরি করলেও আগামী দিনে কৃত্রিম উপায়ে গোমাংস থেকে অন্য সব ধরনের মাংস তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। জানা গেছে, বাজারে মুরগির মাংসের যে দাম তার চেয়ে কম মূল্যেই পাওয়া যাবে কৃত্রিম মাংস। কৃত্রিম মাংস তৈরি করতে 1200 লিটার বা রেকটিক্যাল প্রায় 20 দফায় পরীক্ষা নিরীক্ষা হয়। মানব শরীরের পক্ষে তা কতটা নিরাপদ, মাংসের গুণমানই বা কেমন, তাও পরীক্ষা করে দেখা হয়। 2050 সালের মধ্যে পুরো বিশ্বে মাংসের ভক্ষণ প্রায় 70% বেড়ে যেতে পারে বলে অনুমান করছে গবেষকরা। সেক্ষেত্রে এই কৃত্রিম মাংস সহায়ক হয়ে দাঁড়াতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। অনেক জায়গায় বার্গার, পেস্ট্রিসে এই প্লান্ট বেসড মিট ব্যবহার করা হয়। তবে বলিউড দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া সম্প্রতি ভারতে প্লান্ট বেসড মিট তৈরি সংস্থা স্থাপনের ঘোষণা করেছে। কৃত্রিম উপায়ে তৈরি এই মাংস কোনো রকম মেলেনি বিপদের ইঙ্গিত। সব পরীক্ষা করে দেখেই অনুমান করা হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের নিয়ন্ত্রক সংস্থা সিঙ্গাপুর ফুড এজেন্সি। তবে মাংসের বিকল্প হিসেবে বাজারে এরই মধ্যে প্লান্ট বেসড মিট এসে গিয়েছে, যা মূলত সয়া গাছের শিকড় থেকে তৈরি করা হয়। তাতে রং আনতে ব্যবহার করা হয় বিট। এছাড়াও নানা ধরনের প্রোটিন উপাদান ব্যবহার করা হয়ে থাকে। এদিকে অভিনয় দিয়ে সিনেমাতে এন্ট্রি হলো নোবেলের। ভারতের ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো সারেগামা পাতে অংশ নিয়ে পরিচিতি লাভ করেন বাংলাদেশের ছেলে মাইনুল হাসান নোবেল। নিজের কণ্ঠের জাদুতে মাত মেরে রেখেছিলেন তার ভক্তদের। তবে মাঝে দেশের সঙ্গীত জগতের আইকনদের নিয়ে কথা বলে সমালোচনায় মুখ পড়েন তিনি। সবকিছু ছাপিয়ে এবার বাংলাদেশের সিনেমায় প্লেব্যাক করছেন নোবেল। সিনেমার নাম মুখোশ। ইফতেখার শুভ পরিচালিত সরকার অনুদানের ছবিটিতে অভিনয় শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন আব্রাহাম তামিম, সুর ও সঙ্গীত পরিচালনা করছেন আহমেদ হুমায়ুন। আর এই গানের মাধ্যমেই দেশের অডিও ভিডিও ইন্ডাস্ট্রিতে জমকালো এন্ট্রি হলো নোবেলের। গানটি প্রসঙ্গে আহমেদ হুমায়ুন বলেন, এর মধ্যে নোবেলের সঙ্গে আমার ভালো একটা জুটি তৈরি হয়েছে। আমাদের অভিনয় গানটি সফলতার পর প্রতিনিয়ত নতুন নতুন গান তৈরি করছি। এবার আমরা সিনেমাতেও কাজ শুরু করলাম। সত্যি বলতে যে কোনো ভালো কাজের জন্য দরকার টিমওয়ার্ক ও সততা, সেটা আমাদের মধ্যে তৈরি হয়েছে। আশা করছি মেলো রক ঘরানোর সিনেমার গানটিও বেশ ভালো হবে। পরিচালক জানান, জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে মুখোশ সিনেমার শুটিং। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ চলবে। সিনেমার নায়িকা হিসাবে পরিমণি ও নায়ক রোশান চূড়ান্ত হয়ে আছেন।
রহস্যময় একটি মুখ্য চরিত্রে থাকছেন টিভির পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আরও অভিনয় করবেন ইরেশ জাকের, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, রাশেদ রাসু, সেলিম রেজা, তারণ্য রজক, রঙ্গিলা সাধু সহ অনেকেই। 2019-20 অর্থবছরের সরকারি অনুদানের মুখোশ সিনেমার পরিচালনায় পাশাপাশি এটি প্রযোজনা করছেন ইফতেখার শুভ নিজেই। এদিকে মৌলবাদীদের রুখতে হবে একথাটি বলেছেন হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, মৌলবাদী অপশক্তি দেশকে পিছিয়ে দেওয়ার যে অপচেষ্টায় লিপ্ত রয়েছে তা রুখে দিতে হবে, আর এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের 50 বছর পূর্তি অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে তথ্য সচিব খাজা মিয়া, বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার ভার্চুয়ালি যোগ দেন। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন আর রশিদ খুলনা বেতার কেন্দ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, মৌলবাদী গোষ্ঠীগুলো যুগে যুগে দেশ ও সমাজকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। আজকেও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানা বিষয়ে অপব্যাখ্যা ও ফতোয়া দেওয়া হচ্ছে। ফতোয়াবাজরা নানা সময়ে ফতোয়া দিয়ে সমাজে অস্থিরতা তৈরি করছে। এদের অপচেষ্টা রুখতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দেশ যাতে প্রগতির দিকে যায় এবং একই সঙ্গে দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন দেশপ্রেম, মেধা ও মননের সমন্বয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের তৈরি করতে পারে, সেই লক্ষ্য নিয়েই গণমাধ্যমের অনুষ্ঠান নির্মাণ করতে হবে। তিনি বলেন, বিনোদন দেওয়ার ক্ষেত্রেও আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে প্রাধান্য দিতে হবে। তাহলেই আকাশ সংস্কৃতির আগ্রাসন মোকাবেলা করে আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারব। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেতারের খুলনা কেন্দ্রসহ পুরা বেতার পরিবারকে অভিনন্দন জানান এই মন্ত্রী। তিনি বলেন, সমুদ্র এবং পাহাড় চূড়া সহ সব প্রান্তে অবস্থিত জনমানুষের কাছে পৌঁছানোর জন্য বেতার একটি অনন্য গণমাধ্যম। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছুর সঙ্গে বেতার জড়িয়ে আছে। তিনি বলেন, স্বাধীন বাংলা কেন্দ্র বাংলাদেশ বেতারের সবচেয়ে বড় অর্জন। 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করে শুনিয়েছিলেন তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দেশের সব মুক্তিকামী মানুষকে প্রেরণা জুগিয়েছিল। স্বাধীনতার পর দেশ গঠনের ব্যাপক ভূমিকা রেখেছে এই বেতার। বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবেলাতেও বেতার অগ্রণী ভূমিকা পালন করছে। বেতারকে আরও এগিয়ে নিতে শীঘ্রই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হবে। তথ্য সচিব খাজা মিয়া তার বক্তৃতায় খুলনা কেন্দ্রসহ বেতারের সব কেন্দ্রের কর্মীদেরকে সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে রোহিঙ্গাদের জন্য দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। রোহিঙ্গা ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবিক কারণে প্রায় 11 লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, যেখানে প্রায় 5 লাখ দেশের নাগরিকের বসবাস। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ সমালোচনা করে যাচ্ছেন তিনি বলেন, এইসব রোহিঙ্গা জন্য দেশের অর্থনৈতিক, সামাজিক, পর্যটক ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই সরকার তাদেরকে ভাষান্তরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশংসা ও লিপ সার্ভিস ছাড়া আর কোনো ধরনের সহযোগিতা কি পেয়েছি? শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ
অনুষ্ঠানে তিনি এ ধরনের কথা বলে থাকেন। রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, 2021 সালের প্রথম মাসেই করোনার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। এ সময় ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা এবং উপদপ্তর সম্পাদক সায়েম খান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সংকট নিরসনে শীর্ষ আলেমদের 5 দফা প্রস্তাব করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান দেশের শীর্ষ আলেমরা। একই সঙ্গে আলেমদের বক্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর বিশেষ চিঠিও দেওয়া হবে। শনিবার 5 ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ি মাদ্রাসায় শীর্ষ আলেমদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা হামিদুল হাসান। বৈঠকে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমদের বিভিন্ন প্রস্তাব পেশ করেন। পরে সবার সম্মতিতে 5 দফা প্রস্তাব পাশ হয়। এতে ভাস্কর্য নির্মাণ, ওয়াজ মাহফিলে মাইকের সীমিত ব্যবহার, আলেম ওলামাদের বিরুদ্ধে কটূক্তিসহ বিভিন্ন ধরনের আপত্তি করা হয়। গৃহীত প্রস্তাবাবলীর মধ্যে বলা হয়, মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোনো মহৎ ব্যক্তি ও নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো শরীয়ত সম্মত নয়। এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয়। কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিতে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে 92% মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কুরআন সুন্নাহ সমর্থিত কোনো উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত। এছাড়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি লাশের উস্কানিমূলক কর্মকাণ্ড, বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননাকর আচরণের উপর কঠোর নজরদারি ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বৈঠকে শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রতিনিধি মুফতি জসিমউদ্দিন, মুফতি মাহমুদ ওয়াক্কাস, আল্লামা আব্দুল হালিম, বুখারীর প্রতিনিধি মাওলানা আবু তাহের নফদি, মুফতি রুহুল আমিন, মুফতি সৈয়দ ফয়জুল করিম, আল্লামা নুরুল ইসলাম জিহাদি, আল্লামা আব্দুল হামিদ, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা নুর হুসাইন, কাশ্মীরের প্রতিনিধি মাওলানা নাজমুল হাসান, আল্লামা আতাউল্লাহ ফয়েজী, মুফতি মনসুরুল হক, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন, মাওলানা মুসলিহ উদ্দিন রাজু, মাওলানা মাহমুদুল হক, মাওলানা ওবায়দুর রহমান খান নফতি, মুফতি আরশাদি রহমানী, মুফতি মোহাম্মদ আলী, মুফতি মিজানুর রহমান সাইদ প্রমুখ ব্যক্তিগণ। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যে শর্তগুলো সৌদি আরব দিল। ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের জন্য আগে স্বাধীন ফিলিস্তিন প্রয়োজন বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহাদ। শুক্রবার মেড 2020 নামে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে সৌদি যুবরাজ ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আমাদের একটি শান্তি চুক্তি দরকার, যা মর্যাদা সম্পন্ন ফিলিস্তিন রাষ্ট্র এবং কার্যকর সার্বভৌমত্বের অধিকার প্রদান করবে। তাহলেই সেটি ফিলিস্তিনিরা মেনে নিতে পারেন। এজন্য 1967 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করবে সৌদি আরব, এ খবর জানিয়েছে আল জাজিরা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। এখন যা সবচেয়ে বেশি জরুরি তা হচ্ছে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। সেপ্টেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত
ও অন্যান্য দেশ যেমন বাহরাইন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকে পিঠে ছুরিকাঘাত বলে মনে করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েল ও ফিলিস্তিনিকে দুটি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া আরব শান্তি আলোচনার অন্যতম উদ্দেশ্য। 2002 সালে সৌদি আরবই প্রথম এই সমাধানের প্রস্তাব করেছিল। 1947 সালে অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে জেগে বসার পর 1967 সাল থেকে ইসরায়েল পশ্চিম তীরে দখলদারিত্ব চালিয়ে আসছে। ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে মুসলিম, বিশেষত আরব দেশগুলো একমত থাকলেও সম্প্রতি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে পরিস্থিতি বদলে যাচ্ছে। আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করেছে। সৌদির ইশারায় এমনটি করা হয়েছে বলে মনে করা হয় এবং পরবর্তী সময় সৌদিও একই কাজ করবে বলে সবার অনুমান করেছে বিশেষজ্ঞরা। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু ঢাকায় নয়, প্রতি জেলা ও ইউনিয়নে হবে বলে ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু ঢাকায় নয়, প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এমানুর রহমান। শুক্রবার সকালে আশুলিয়ায় ঢাকা ইপিজেডের সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সকাল 9টা থেকে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের পাইল থেকে আওয়ামী লীগের আশুলিয়া থানার আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় 10,000 নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন খান, পাথালিয়া ইউপির চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন মাদবর, শিমুলিয়া ইউপির চেয়ারম্যান আজহারুল ইসলাম সৌরুজ, ধমসুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান মতিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ এনামুল হক মুন্সি, যুবলীগের আশুলিয়া থানার আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকার সহ সাভার ও আশুলিয়ার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে আলেমদের বলি, সরকারের কিছু পয়সা পেয়ে তাদের কথাই নাইছেন না, কথা বলেছেন চৌধুরী জাফরুল্লাহ চৌধুরী। দেশের বিরাজমান নৈরাজ্য থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে সরকার আলেমদের মাঠে নামিয়েছেন বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। লেবার পার্টির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাস্থ্য খাতে নৈরাজ্য, দুর্নীতি বন্ধ ও ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধি প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আজকে চারদিকে যে নৈরাজ্য, এই নৈরাজ্য থেকে দৃষ্টি সরানোর জন্যই সরকার আলেমদেরকে বিপদে চালিত করছে। আমি আলেমদের বলি, অযথা এসব বিতর্কে না জড়িয়ে আন্দোলনে আসুন। দ্রব্যমূল্য বেড়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না, তার জন্য আপনারা আন্দোলনে আসুন। সরকারের কিছু পয়সা পেয়ে তাদের কথায় নাইছেন না, তাদের কথায় আসলে আপনাদেরই ক্ষতি হবে। ঢাকা মহানগরে পূর্বানুমতি ছাড়া সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে পুলিশকে দিয়ে যে হঠাৎ নোটিশ ডিএমপির। আমি বলি, পুলিশ সরকারের খাদেম নয়, জনগণের খাদেম। পুলিশের শত অভাব অভিযোগ রয়েছে। আজকে পুলিশ অফিসারদের সরকারি বাড়িঘর নেই, তাদের বাইরে গিয়ে থাকতে হয়, তাদের বেতনের চেয়ে বেশি ভাড়া দিয়ে। এই অবস্থা থাকলে তারা ঘুষ খাবে না কি করবে? পুলিশ বাহিনীর প্রতি আমার আবেদন থাকবে, অন্যায় নির্দেশের কথা আপনারা শুনবেন না। ওষুধের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আজকে ওষুধ থেকে শুরু করে প্রত্যেকটা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে বহুগুণ। সরকার যদি নীতি মেনে 15 দিনের মধ্যে ওষুধের দাম কমপক্ষে অর্ধেক হবে। 1982 সালের যে ওষুধ নীতি করা হয়েছে সেখানে পর্যাপ্ত লাভ দিয়ে ওষুধের মূল্য নির্ধারণ করা হয়েছিল।
ভ্যাকসিন নিয়ে কোনো তাড়াহুড়ার কারণ নেই। এই ভ্যাকসিন প্রমাণিত না হওয়া পর্যন্ত। এটা আপনাদেরকে একটা কথা বলি, ব্রিটিশ মেডিকেল জার্নালে পরিষ্কারভাবে লিখেছে তাড়াহুড়া করলে ভ্যাকসিন ভালোভাবে চেক করা যায় না। বাংলাদেশে ভ্যাকসিন আনার বিষয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনারা জানেন বাংলাদেশে ভ্যাকসিন আনতে যে চুক্তি করেছে সালমান এফ রহমানের ভ্যাকসিনকোর মাধ্যমে, সেটা $2 কমে পেত যদি সরকার কোম্পানি বিটিসিএল এর মাধ্যমে আনা হতো। সরকারকে বলি, এটা আপনার বাবার পয়সা না, এটা জনগণের পয়সা। অপব্যয় করার অধিকার আপনার নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকেও তারা বোকা বানাচ্ছে। অনুগ্রহ করে ন্যায়নীতির দিকে থাকেন। লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির সহপ্রান্তিক সম্পাদক অর্পণা রায়। উপস্থিত ছিলেন লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ক ফারুক রহমান, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, আব্দুর রহমান খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এর সভাপতি এ.কে.এম. রাকিবুল ইসলাম রিপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেত্রী সেলিনা সুলতানা নিশিতা এবং আরিফা সুলতানা রুমা প্রমুখ। এদিকে অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করতে ধর্ম ব্যবসায়ীদের ফতোয়াবাজি, বললেন মেনন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, গণপ্রতিরোধের মুখে পড়ে রাজনৈতিক ধর্ম ব্যবসায়ীরা ফতোয়াবাজি দিয়ে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছে। পাকিস্তান আমলে যখন মুসলিম লীগের বিরুদ্ধে সমস্ত দেশবাসী রুখে দাঁড়িয়েছিল, তখন এরাই ফতোয়া দিয়েছিল মুসলিম লীগের বিরুদ্ধে ভোট দেওয়ার অর্থ হবে মসজিদ ভাঙার সমান। শনিবার সকাল 10টায় বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক শোকসভার ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। মেনন বলেন, তাদের প্রতি আমার পরামর্শ হলো পাকিস্তান গিয়ে জিন্নাহর ভাস্কর্য হারাম বলে ভাঙার ফতোয়া দিন। ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানে জিন্নাহর ভাস্কর্য থাকতে পারলে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হবে, এটা হতে পারে না। আসলে তারা তাদের অতীতকে ভুলতে পারেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী যথাযথই পাকিস্তানের হাইকমিশনারকে ৭১-এ পাকিস্তানের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, তেমনি এদেরকেও তাদের ৭১-এর ভূমিকা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। মেনন আরও বলেন, এসব আলেমের ফতোয়া দেওয়ার আইনগত কোনো অধিকার নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে আদেশ দিয়েছিলেন, একমাত্র ইসলামী ফাউন্ডেশনই ফতোয়া দেওয়ার সামর্থ্য রাখে। তারা এখানেই আইন ভাঙল। আমরা আশা করি তাদের আইন ও সংবিধান বিরোধী আচরণের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। জেলা সভাপতি নজরুল হক নীলুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোজাম্মেল হক ফিরোজ, জাকির হোসেন, ফাইজুল হক বারী, ফারাহিন, গোলাম হোসেন, শাহিন হোসেন, এইচ.এম. হারুন, দিলীপ রাজা, ছাত্রমৈত্রী নেতা শামিল, শাহরুখ, তমাল, মিন্টু দে প্রমুখ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি টুডে বাংলা নিউজের সংবাদগুলি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের প্রচারিত সংবাদগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুরা। সেই সাথে আমাদের এই ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করে আপনার বন্ধুদের সাথে ছড়িয়ে দিন এবং তাদেরকে জানার সুযোগ করে দিন দেশে ও বিদেশে ঘটে যাওয়া সর্বশেষ নিউজগুলো। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।